সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, এমপি আহমদ হোসেন ও প্রাক্তন র্যাব মুখপাত্র সোহাইল আটক। রাজধানী বনানীতে নসরুল হামিদ বিপুর ভবনে অভিযান। সাংবাদিক প্রিয় হত্যার ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ 7 জনের বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটে শুনানি আজ। স্থগিত হওয়া এইচএসসির সব পরীক্ষা বাতিল যৌক্তিক নয় বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মকর্তাদের অবরুদ্ধ করে সিদ্ধান্ত দিতে বাধ্য করে শিক্ষার্থীরা। হঠাৎ ভয়াবহ বন্যার কবলে ফেনী। 1.5 মাসে তৃতীয় দফায় ডুবল পরশুরাম ও ফুলগাজীর অর্ধশতাধিক গ্রাম। বাঁধ ভেঙে পানি ঢুকে চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ। ভোরের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন এবং র্যাবের সাবেক মুখপাত্র এম সোহাইলকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে, তাজুল ইসলামকে রাজধানীর বনশ্রী থেকে, আহমেদ হোসেনকে গুলশান এবং সোহাইলকে বনানী থেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 2 জনকে ডিবি হেফাজতে রাখার বিষয়ে জানানো হলেও কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা নিশ্চিত করা হয়নি। 2008 সাল থেকে টানা 4 বার ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের সংসদ সদস্য ছিলেন এবি তাজুল ইসলাম। এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। আর গত সোমবার নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে 2010 সাল থেকে 2 বছর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ডিরেক্টর ছিলেন। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তিনি সেখানে ছিলেন না। মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা। এই সময় চারপাশ ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্যরা। রাতভর চলা অভিযানে কয়েকটি ভল্ট জব্দ করা হয়। এই সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিপুর ওই বাড়ি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল অর্থ সরবরাহ করা হতো। এই ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতে অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে। তবে অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ নেতাদের। আমাদেরকে যারা তথ্যটা দিয়েছিল তারা গতকালকেও প্রশাসনকে তথ্যটা দিয়েছিল, কিন্তু আমি আজকে যখন কর্তৃপক্ষের সাথে কথা বলি তারা তখনই বলেছিল গতকালকেও সারিনার সামনে এর ধরনের একটা অভিযোগ ছিল, সেটি ভুয়া ছিল, তারা অভিযান চালায় নাই। তার মানে কেউ এটাকে আপনার আড়াল করার জন্য আসলে অভিযানটি চালাতে দেয় নাই। কিন্তু আজকে যখন অভিযান চালাচ্ছে আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে নগদ অর্থ সহ বিভিন্ন বল্ট লকার উদ্ধার করা হচ্ছে। প্রায় 48 ঘন্টার মতো সময় দেওয়া হলো যে তাদের এইগুলো সরানোর জন্য বা এই আলামত মুছে ফেলার জন্য। সুতরাং এই ঘটনার এই গাফিলতি কিংবা এই ঘটনাগুলো লুকোচুরি ধামা চাপা দেওয়ার সাথে যারা জড়িত তাদের আমরা তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের জিসির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 7-এর অধিনায়ক মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। কক্সবাজারের টেকনাফে হত্যা চেষ্টা মামলায় বদিকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুর রহমান বদি কক্সবাজার 4 আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য। ছাত্র আন্দোলনের সময় সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনের বিরুদ্ধে রাজধানীর নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলাটি করেন তাহির জামানের মা শামসী আরা জামান। তবে পুলিশের বিরুদ্ধে মামলা নেয়ার ক্ষেত্রে গড়িমসি করার অভিযোগ ওঠে। প্রায় 12 ঘন্টা পর গত রাত 12টার দিকে মামলা রুজু করে পুলিশ। মামলায় 7 আসামির নাম উল্লেখ করা হয়েছে। প্রথম আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রমনা জোনের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফ ইমাম, রমনা জোনের সাবেক ইডিসি হাফিজ আল আসাদ ও নিউ মার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামকেও আসামি করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে 19 জুলাই ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান তরুণ আলোকচিত্রী তাহির জামান প্রিয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা বলছেন, দ্রুত গতিতে চলছে মানবতাবিরোধী 3টি অভিযোগের তদন্ত। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। এদিকে শেখ হাসিনা ও তার পরিবার সহ 14 দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মঙ্গলবারও একাধিক মামলা হয়েছে সিএমএম আদালতে। ছাত্র জনতার বিক্ষোভে গুলি ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 4টি। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার 1 ডজন সাবেক সদস্য এবং 14 দলের নেতাদের নামও রয়েছে। আসামের তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মঙ্গলবার তদন্ত কর্মকর্তা জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যা এসেছে সবার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। 19 জন আসামি করেছি, তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের আইজিপি, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আসামি করেছি এবং শাহরিয়ার কবির, মুনতাসির মামুন সহ ঘাতক দালাল নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে আসামি করেছি। 71 টিভির তৎকালীন যিনি প্রধান ছিলেন এবং আমি নাম উল্লেখ না করে কয়েকটা টিভির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তৎকালীন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যা একটা মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা করেছিলেন। তিনি আরও জানান, আসামিদের প্রোফাইল তৈরি সম্পন্ন হয়েছে, মিলেছে অভিযোগের প্রাথমিক প্রমাণও। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জুলাই গণহত্যা নিয়ে 3টি অভিযোগ গিয়েছে এবং 3টি অভিযোগই একটা মামলার মাধ্যমেই তদন্ত করা হচ্ছে। এদিকে হেফাজতের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ইমরান এইচ সরকার সহ 24 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক জনি নিহতের ঘটনায় শেখ হাসিনা, শামীম ওসমান সহ 187 জনের নামে হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা ইয়াসিন বাদী হয়ে মঙ্গলবার সোনারগাঁ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও 120 জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ডক্টর হাসান মাহমুদ, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু এবং আবদুল্লাহ আল কায়সারও রয়েছেন। গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ছাত্রলীগ কর্মীদের ছোড়া গুলিতে জনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ নিয়ে শেখ হাসিনা ও শামীম ওসমান সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে 3টি হত্যা মামলা দায়ের করা হলো। এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা আর হবে না। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে স্থগিত পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে তা পরে জানাবে মন্ত্রণালয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত 30 জুন থেকে। এরপর 1 জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যেই ঢাকা বোর্ডের 7টি পরীক্ষা সহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়। মাঝে কোটা সংস্কার আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠায় উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থগিত থাকা বাকি পরীক্ষাগুলো আগামী 11 সেপ্টেম্বর থেকে নেয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে পরীক্ষায় বসার মতো অবস্থা নেই বলে দাবি করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নেয়ার পর মঙ্গলবার সচিবালয়ে ঢুকে পড়েন হাজারো শিক্ষার্থী। তাদের দাবি, এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। কারণ হিসাবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি পড়ালেখায় ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন শিক্ষার্থীরা। যারা আহত হয়েছে আন্দোলনে তারা তো হসপিটালে এখন অ্যাডমিট আছে, তো তারা তো আর এক্সাম দিতে পারবে না সামনে। সো এই জন্য আমাদের একটাই দাবি হচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং করে যে মানে এইচএসসির রেজাল্ট মানে 2022 সালে এসএসসি রেজাল্ট কাউন্ট করে এটা 24 সালে যাতে আমরা আনতে পারি। এদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে সকালে সচিবালয়ে এক জরুরি সভায় 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও 2 সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্নোত্তরে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তা নাকচ করে শিক্ষা সচিবের কক্ষের সামনে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদ ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। প্রায় ৩ ঘন্টা বৈঠকের পর বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। দাবি মেনে নেয় সন্তুষ্টি প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় এসে পরীক্ষার যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন, ওই দাবিটা কার্যকর করছি। আমরা সবাই আলহামদুলিল্লাহ খুশি। এটা বাংলাদেশের প্রায় এইচএসসি 24 ব্যাচের 95% স্টুডেন্ট আমাদের সাথে একমত। কোন পদ্ধতিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তারা বলেন, সচিবালয় ঘেরাও করে কর্মকর্তাদের অবরুদ্ধ করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত দিতে বাধ্য করেছে শিক্ষার্থীরা। সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাসী এইচএসসি ও শিক্ষার্থীরা কখনো পরীক্ষা বাতিলের মতো দাবি করতে পারে না বলেও মন্তব্য তাদের। গতরাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের শারীরিক অবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই মন্তব্য করেন। অন্তত 300 বা 400 একটা দল, তারা হচ্ছে সচিবালয়ের গেট ভেঙে সরাসরি সচিবালয়ের যে কম্পাউন্ড তারা দখল করে নেয় এবং তারা এক ধরনের একটা মবোক্রেসি ক্রিয়েট করার চেষ্টা করে। আমাদের যে 300 বা 400 যে মবটি ছিল, এই পুরো মবটি নিয়েই তারা 18 তলায় উঠে যান। 18 তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহোদয় রয়েছেন তার রুম তারা হচ্ছে অবরুদ্ধ করে, এবং সেখানে হচ্ছে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্ত বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমি সহ সবাইকে তারা অবরুদ্ধ করে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে এই পরীক্ষাটি হচ্ছে বাতিল করা হলো। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না। যারা স্টুডেন্ট মেধার যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবিটি করতেই পারে না। তারা অন্য আমাদেরকে যৌক্তিক কিছু অপশন দেখাতে পারে, কিন্তু যারা ওখানে গিয়েছে আসলে তারা কোনো দিন সুস্থ একটি প্রতিযোগিতা কিংবা মেধার যে মূল্যায়ন এটিকে প্রতিনিধিত্ব করে না। এই জায়গা থেকে আজকে যে ডিসিশনটি এসেছে এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন নয়। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেশ ছেড়ে পালিয়ে বিপ্লবকে নস্যাতে চক্রান্ত চলছে। মঙ্গলবার সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নেতাদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এদিন এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মঙ্গলবার সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার কথা জানান দলটির স্থায়ী কমিটির নতুন সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। ডক্টর ইউনূসকে এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব। যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে, তাহলেই কেবল সেই আবু সাইদ মুগ্ধরা কবরে যে শান্তি পাবে। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। এদিন এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন
জয় করুন। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করা গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সঙ্গে থাকুন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টিভির বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। তাদের দাবি, সময় টিভির সম্প্রচার বন্ধের ঘোষণায় হুমকির মুখে পড়েছে তাদের রুটি রুজির উৎস। দ্রুত প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, বিশেষ একটি শ্রেণীর পক্ষপাতমূলক মনোভাবে সময় টিভির জনপ্রিয়তাকে বাধাগ্রস্ত করছে, ষড়যন্ত্র করছে। গত 10 আগস্ট গুলশানে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের এক সভায় সময় টিভির বর্তমান এমডিকে অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক 14 আগস্ট আদালতে রিট আবেদন করেন, যার শুনানি আগামী 22 আগস্ট হওয়ার কথা। এর মধ্যেই সোমবার অন্য পক্ষের করা রিটের শুনানি শেষে 7 দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ রাখার আদেশ দেন, যার প্রেক্ষিতে সোমবার রাত 11:59 সম্প্রচার বন্ধ হয়ে যায় দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল সময় টিভির। অন্যায্যভাবে বন্ধ হয়েছে সময় টিভির সম্প্রচার, এমন দাবিতে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন কর্মীরা। অবিলম্বে সব ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান তারা। প্রচারটা যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের বর্তমান এমডি যিনি প্রথম থেকে আজকে এই পর্যন্ত সময় টিভিকে দাঁড় করিয়েছেন, স্যাটেলাইট থেকে আমাদেরকে কেন বন্ধ করে দেওয়া হলো আমরা সেটার জানতে চাই। যখন আমাদের সাংবাদিকরা মাঠে ঘাটে কাজ করছে, ঠিক সেই সময়ে সময়ের ত্রুটি চেপে ধরা কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না। এতগুলো মানুষ 900 এমপ্লয়ি প্লাস সময় টিভিতে এখানে কাজ করতেছি আমরা, সো এই একটা মানুষের কথা কারো চিন্তা করলো না, এটা বন্ধ করে দিল, এটা তো হতে পারে না। প্রায় 900 কর্মীর পরিবারের আয়ের প্রধান উৎস সময় টিভির সম্প্রচার দ্রুত চালুর দাবি জানান কর্মীরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর উপাচার্য সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 79 জন শিক্ষক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ে খুলে দেওয়া হলেও কার্যত অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে সেশন জট আরও বাড়বে। অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান শিক্ষকদের। আব্দুল সালামের ছবি ও শাহিন আলমের তথ্য নিয়ে রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 79 জন শিক্ষক বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন। 18 আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দিলেও কার্যত নেই কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ব্যক্তি উদ্যোগে ক্লাস নিচ্ছেন কয়েকটি বিভাগের শিক্ষকেরা, যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। এই অবস্থায় সেশন জটের শঙ্কায় শিক্ষার্থী। এখানে সেশন জট বা অন্যান্য একাডেমিক কাজে বাধাগ্রস্ত হচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে যে অতি শীঘ্রই যেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হতে শুরু করে যেন একাডেমিক কার্যক্রমগুলো সচল হয়। আমাদের ক্লাস খুলে দেওয়া হোক, আমরা আগের মতো করে সুন্দরভাবে ক্লাস করব, আর তারপরে হচ্ছে আমরা যেন আর সেশন জটে না পড়তে হয়। শিক্ষার্থীরা যেন তাদের একাডেমিক জায়গা থেকে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডিনরা আছেন, একাডেমিক কাউন্সিল আছে, তারপর হচ্ছে আমাদের শিক্ষকরা আছে, সবচেয়ে বড় কথা। তো তাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা মিট অ্যারেঞ্জ করে তাদের সাথে বসে এই যে স্থবিরতা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণা পরিবেশ ফিরিয়ে আনতে উপাচার্য নিয়োগের কোনো বিকল্প নেই। অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান তাদের। যত দ্রুত সম্ভব এখানে ভাইস চ্যান্সেলর দেওয়া দরকার, যাতে করে তারা এই প্রাতিষ্ঠানিক কার্যক্রমটা চালু করতে পারে, না হলে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চ্যান্সেলর নিয়োগ দিলে এখানে 1200 শিক্ষক আছে, অনেক শিক্ষক দক্ষ, সৎ, পূর্ব অভিজ্ঞতা আছে, তাদেরকে এনে এই প্রশাসনের এই শূন্য পদগুলো পূরণ করবে এবং দ্রুত সময়ের মধ্যেই এটা হলো সমাধান হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 59টি বিভাগের অধীনে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 26,000। সময় সংবাদ, রাজশাহী। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বগুড়া শহরের অবস্থাও এখন থমথমে। ধস নেমেছে হোটেল, রেস্তোরাঁ ও ফুড কোর্টের ব্যবসায়। এ কারণে লোকসানে শহরের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি ব্যবসায়ীদের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 1 মাস আগেও বগুড়ার হোটেল, রেস্তোরাঁ ও ফুডকোর্টগুলো দিনরাত ক্রেতা সমাগমে ভরপুর থাকত। এখন চিত্র একদমই ভিন্ন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতায় শহরের হোটেল, রেস্তোরাঁগুলো বেশিরভাগ সময় থাকছে ফাঁকা।
ব্যবসায়ীরা বলছেন গত এক মাসে তাদের বিক্রি অন্তত পক্ষে 70% কমে গেছে। এতে শহরের হোটেল রেস্তোরাঁগুলোতে লোকসান হয়েছে প্রায় 10 কোটি টাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও ক্রেতার দেখা মিলছে না। এমনকি বকেয়া আছে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ। যে কর্মচারীগুলো আমাদের এখানে কাজ করছেন তাদের বেতন দেওয়াটা তো খুবই মুশকিল হয়ে গেছে, এমনকি তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা করাটাও আমাদের জন্য অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। ব্যবসা ধরে রাখাটাই আমাদের কঠিন হয়ে গেছে, যার জন্য আমরা বেতন সপ্তাহে সপ্তাহে কিস্তিতে নিচ্ছি। আশা করি এগুলো কাটিয়ে উঠে ভালো একটা ব্যবসার দিকে আমরা অগ্রসর হব। ট্যাক্স কমানোর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কাছে দাবি ব্যবসায়ী নেতাদের। এই শিল্পের সঙ্গে যারা জড়িত সবাই আমরা ক্ষতিগ্রস্ত। সেই ক্ষেত্রে যদি আমাদের কারো ব্যাংক লোন লাগে বা অন্যান্য সাপোর্ট লাগে, এই দিকটাও আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে সরকার যেন এই দিকটাও বিবেচনা করে। বগুড়া শহরে শতাধিক হোটেল রেস্তোরাঁ রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এখনও আতঙ্ক কাটেনি নাটোরের পিলখানা এলাকার স্বর্ণের বাজারে। নিরাপত্তা নিশ্চিতে প্রতি রাতে ব্যবসায়ী ও শ্রমিকরা হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন। পুলিশ ফাঁড়ি থাকলেও সেখানকার পুলিশের কাছে অস্ত্র না থাকায় তারাও অনিরাপদ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ ব্যবসায়ী যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশ সুপার। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। লাঠি রড হাতে নিয়ে রাতে পাহারা দিচ্ছেন এলাকাবাসী, এমনকি পুলিশ ফাঁড়ির সামনেও তাদের অবস্থান। প্রতি রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত এভাবেই নাটোর শহরের পিলখানা এলাকার স্বর্ণের বাজার পাহারা দেন ব্যবসায়ী ও এলাকাবাসী। বাজারের প্রবেশ মুখে পুলিশ ফাঁড়ির অবস্থান হলেও দায়িত্বে আছেন নিরস্ত্র কয়েকজন পুলিশ সদস্য। শীঘ্রই ফাঁড়ির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি তাদের। পুলিশ থাকলেও পুলিশ হাতে অস্ত্র নাই, সারাদিন ব্যবসা করে নিজের সম্পদ রক্ষার্থে রাত্রি থেকে ডিউটি দিচ্ছে। যতদিন আইন শৃঙ্খলা সুষ্ঠু পরিবেশ না আসবে আমরা এতদিন এভাবে চালাই যাব। স্বর্ণপট্টিতে একটা ফাঁড়ি আছে, সেই ফাঁড়িতে পুলিশ ছিল না, সেই আমরা আরও ভীত হয়ে আমরা ডিউটিটা জোরদার করি। আমরা আমাদের এই এলাকার এবং প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা প্রশাসনের নিকট পূর্ণ নিরাপত্তা দাবি করছি। আপাতত স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করছি, ঠিক আছে, চলতেছে। হ্যাঁ, আর ব্যবসায়ীদের সাথে আছি, কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য। বর্তমান পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশ ও ব্যবসায়ী একসঙ্গে কাজ করবে বলে জানান পুলিশ সুপার। স্বর্ণপট্টিতে যেন কোনো রকম কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়, কোনো রকম যেন অপরাধ না ঘটে, সেজন্য কিন্তু আমরা একযোগে কাজ করে যাচ্ছি। নাটোরের পিলখানা এলাকায় প্রায় 200 স্বর্ণালংকারের দোকান রয়েছে। সময় সংবাদ, নাটোর। 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যার পানিতে ডুবল ফেনীর পরশুরাম ও ফুলগাজীর জনপদ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা কয়েকদিনের বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি বাড়তে শুরু করে এবং এই পানি বেড়ে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে মঙ্গলবার দিনভর প্রবাহিত হয়ে এভাবেই লোকালয়ে পানি ঢুকে একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে। এতে জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতো ফেনীর ফুলগাজী এবং পরশুরামের 70টি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী জেলা সদরের সাথে ফুলগাজী এবং পরশুরামের যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেটিও এখন পানির বিভিন্ন অংশে তলিয়ে রয়েছে। বন্যা আসলে দোকানে উঠে, বাড়িতে পানি উঠে, সবসময় পানি উঠে। কোনো বাড়ি কোনো ঘর বাদ নাই যে পানি উঠে নাই। আমার পানির চাকা ডুবের আগে অল্প একটু পানি বাকি আছে, 4 আঙুল বাকি আছিল। জুলাই মাসের প্রথম দিকে প্রথম দফায় এবং শেষ দিকে দ্বিতীয় দফার পর মঙ্গলবার আকস্মিক এমন বন্যায় তৃতীয় দফায় ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াবাসীকে বন্যার কবলে পড়তে হলো। এতে করে হাজার হাজার পরিবারের লাখখানেক মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। এই 3টি উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের দোকানপাট তলিয়ে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। দফা দফায় বন্যার কারণে কৃষি, মৎস্যের পাশাপাশি অবকাঠামোতে ক্ষতি শত শত কোটি টাকা বলে দাবি স্থানীয়দের। 3বার গেছে বন্যা, 3বারের মধ্যে কেউ কাজ করতে পারে, নদী ভাঙ্গা। আমরা টেকসই নির্মাণ চাই যাতে করে এই দুর্ভোগ থেকে আমরা রক্ষা পাই। ত্রাণের নামে আমরা প্রহসন চাই না, আমরা চাই শুধু স্থায়ী সমাধান। সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্যভাবে বানবাসীদের পাশে দাঁড়ানোর চিত্র চোখে পড়েনি, তবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড়িয়েছে বানবাসীদের পাশে। বানবাসী মানুষ যারা আছে, যারা বাসায় থাকতে পারছে না, তাদেরকে অতি দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে হোক আর আমাদের আশ্রয়কেন্দ্র হোক, যেখানে হোক, তাদেরকে পুনর্বাসনের এখন যেন এই কার্যক্রমটা হাতে নেওয়া হয়। ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। সেই বাঁধের একাধিক স্থানে ভেঙে প্রতি বছর একাধিকবার এভাবে বন্যার কবলে পড়তে হয়। স্থানীয়রা কোনো ত্রাণ চান না, তারা চান এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।
নরসিংদীতে এক ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয় তারই বোনের ছেলে। মঙ্গলবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা থানার ভিটি মরজাল শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, শিবপুরের যশোর উত্তর পাড়া এলাকার সালাম ও শামীম দীর্ঘদিন ধরে ডিম ব্যবসায়ী মোমেন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় মোমেন মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করে। মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। এই সময় মোমেনের সঙ্গে থাকা বোনের ছেলে অনিকও গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আহত অনিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত। একই মামলায় টকশো উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলমের আদালত এই আদেশ দেন। মামলার বাদী আইনজীবী AK-M ওমর ফারুক নয়ন জানান, মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন মুরাদ হাসান। এই ঘটনায় 2021 সালের 23 ডিসেম্বর নারায়ণগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে তিনি মানহানির মামলার আবেদন করেন। আখ সংকটে টানা 10 বছর ধরে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ নাটোরের চিনিকল। তবে সরকারি পর্যায়ে আখের দাম বাড়ানোর কারণে এবছর চাষ বেড়েছে। এই অবস্থায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা 1.5 গুণেরও বেশি পরিমাণ আখ মাড়াইয়ের আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষি বিভাগ বলছে, কৃষক লাভবান হওয়ার পাশাপাশি সংকট কাটবে চিনিকলটির। আল মামুনের পাঠানো তথ্য ও রুকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় গত কয়েক বছর ধরে আখ উৎপাদন কমিয়ে দেন নাটোরের কৃষক। কমে যায় নাটোর চিনিকলের উৎপাদন। সংকট সমাধানে গত 2 মৌসুমে প্রতিমন আখের দাম 40 টাকা করে বৃদ্ধি করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। 2024-25 মৌসুমের নভেম্বরে আখ মাড়াই শুরু করবে চিনিকলটি। এই মৌসুমের জন্য প্রতিমন আখ 20 টাকা বাড়িয়ে 240 টাকা নির্ধারণ করা হয়েছে। মূল্য বৃদ্ধিতে আবারও বেড়েছে আখ চাষ। শুধু নাটোর চিনিকল জোনেই গত মাড়াই মৌসুমে 4758 একর ও চলতি মৌসুমের জন্য 7752 একর জমিতে আখের আবাদ হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। 40 টাকা বাড়ার পরে আমি আবার কি করলাম, আরো 6-7 বিঘা জমি আগ্রহ করে লাগাইলাম। লাগানোর পরে আবার শুনতেছি যে আরো 40 টাকা বাড়া দিছে। আগ্রহী হয় 3 বিঘা জমি, আগে 2 বিঘা ছিল, এখন 3 বিঘা জমি করছি। আমরা আশা করতেছি এবার আরও আখ সরবরাহ হবে, তাতে করে চিনিকল লাভবান হবে। চিনিকলটি প্রতি মৌসুমে 15,000 মেট্রিক টন চিনি উৎপাদনের সক্ষমতা থাকলেও পর্যাপ্ত আখ না পাওয়ায় আগামী মৌসুমে 90,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 90,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের জন্য পাওয়া যাবে এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চিনি উৎপাদন করতে সক্ষম হব। কৃষি বিভাগ বলছে, নাটোর চিনিকল জোনে এবার প্রায় 1.5 লাখ মেট্রিক টন আখ উৎপাদন হবে। সংকট কাটবে গত 10 বছরের। আমরা আশা করছি যে এই আখগুলো কৃষকেরা চিনিকলে সরবরাহ করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং চিনিকল সমৃদ্ধ হবে। নাটোর চিনিকলের তথ্য মতে 2024-25 মৌসুমে ও প্রতিষ্ঠানে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5130 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। 2টি সেতুর অভাবে জয়পুরহাটের সদর উপজেলায় ভোগান্তিতে আছেন প্রায় অর্ধশত গ্রামের মানুষ। ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় প্রতিদিন নদী পার হচ্ছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, 2টি পয়েন্টে সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন দফতরে দিনের পর দিন ধর্ণা দিয়েও মেলেনি কোনো সমাধান। তবে শিগগিরই সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে। জয়পুরহাট সদর উপজেলার আমদা ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে তুলসীগঙ্গা নদী। নদীর পাশেই মুরারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্থানে একটি সেতুর অভাবে পশ্চিম দিকের অন্তত 60টি গ্রাম থেকে আসা প্রায় 200 শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে নৌকায় প্রতিদিন আসা যাওয়া করতে হয়। পাশাপাশি নদীর দুই পারের মানুষের কৃষিপণ্য পরিবহন ও শহরে যাওয়ার জন্য প্রতিনিয়ত নদী পার হতে হয় নৌকায় করে। আমরা যখন এই নৌকা চড়ে আসি তখন আমাদের একটা আতঙ্ক হয়, এখানে একটা ব্রিজ হলে ভালো হবে। নদীর ওই পার থেকে আসাটা শিক্ষার্থীদের জন্য খুব কষ্টকর হয়ে পড়তেছে।
অভিভাবকেরা যেমন চিন্তিত, আমরা অনেক চিন্তিত থাকি। অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা ছোট্ট যমুনা নদীর মাধবঘাটে সেতু না থাকায় দড়ি টানা নৌকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছেন হাজারো মানুষ। জনপ্রতিনিধিদের আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে সেতু নির্মাণ কাজ। মাধবঘাট থেকে জয়পুরহাট শহরের দূরত্ব 4 কিলোমিটার হলেও বিকল্প পথে 15 কিলোমিটার ঘুরে যেতে হয় অন্তত 40 গ্রামের মানুষকে। কোনো অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারি না, ওই শিমুলতলি হয়ে যেতে হয় বা চোখ সময় ঘুরে যেতে হয়, যাতে যাতে আমাদের উগির অসুস্থ হয়ে যায়। এটা ব্রিজের একান্ত দরকার। দুটি পয়েন্টে সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন দফতরে দিনের পর দিন ধর্ণা দিয়েও মেলেনি কোনো সমাধান। তবে শিগগিরই সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। বিভিন্ন দরখাস্ত দিয়েও আমি কোনো প্রতিকার এখন পর্যন্ত পাইনি। তো এখানে একটা ব্রিজ হলে অত্র অঞ্চলের মানুষ সহ কোমলমতি শিশুরা পড়ালেখার একটা সুষ্ঠু পরিবেশ পাবে। ডিউ লেটার নিয়েছি এবং আমরা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে এটা যে কোনো প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করব। দুটি সেতুর অভাবে জয়পুরহাটের সদর উপজেলায় ভোগান্তিতে আছেন প্রায় অর্ধশত গ্রামের মানুষ। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। কলকাতায় নারী চিকিৎসকের হত্যাকে পাশবিক অত্যাচার হিসেবে অভিহিত করেছেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। দেশটির নারী চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি জাতীয় টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি। এদিকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় 11 দিন ধরে উত্তাল ভারত। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। নিজ কর্মস্থলেই নারী চিকিৎসককে পাশবিকভাবে নির্যাতনের পর হত্যার ঘটনায় গোটা ভারতবাসীর সঙ্গে ক্ষুব্ধ দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের মতে ভুক্তভোগীকে পশুর মতো অত্যাচার করা হয়েছে। এই ঘটনা রীতিমতো ভয়ঙ্কর, রোমহর্ষকও। পাশাপাশি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট। বলেন, অপরাধ সংগঠিত হওয়ার জায়গায় সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের। হাসপাতালের ভেতরের দুষ্কৃতিকারীরা কিভাবে ভাঙচুর চালালো। একই সঙ্গে আরজিকর হাসপাতালে সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। ডিভিশন বেঞ্চ বলেন, ঘটনা তদন্তের আগেই এভাবে আত্মহত্যা বলে দাবি করা হয়। ভারতের সুপ্রিম কোর্ট জানান, আরেকটি ধর্ষণের জন্য অপেক্ষা করা যাবে না। নারীদের সুরক্ষা নিশ্চিত করতেই হবে। এর জন্য 7 সদস্যের টাস্কফোর্স গঠন করে দেন সর্বোচ্চ আদালত। চিকিৎসকদের শারীরিক মানসিক সুরক্ষা নিশ্চিতে সব উদ্যোগ নেবে এই টাস্কফোর্স। এক সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এখনো সেদিনকে কেন প্রমাণ তথ্য লোপাট করেছিল, কেন তথ্য লোপাট করার চিন্তা ভাবনা করেছিল? স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা দিতে এই রাজ্য সরকার ব্যর্থ। আমাদের সন্তানরা নিরাপদে থাকুক, তাদের যেন এইভাবে ক্ষুধার্ত ভেড়িয়ার কাছে সমর্পণ হতে না হয়। কলকাতা হাইকোর্ট থেকে আলোচিত এই মামলাটি এখন থেকে দেখবে সুপ্রিম কোর্ট। মামলার তদন্তকারী সংস্থা সিবিআই স্ট্যাটাস রিপোর্টও এখন থেকে এই শীর্ষ আদালতে দাখিল করবে। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনার পেছনে রাজনীতি রয়েছে বলে দাবি করা হলেও শীর্ষ আদালত তা আমলে নেননি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 22 আগস্ট। উল্লেখ্য, গত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের বক্ষব্যাধি বিভাগে রাতে ডিউটি করার সময় এক নারী চিকিৎসক পাশবিক নির্যাতনের পর খুন হন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই নারী সুরক্ষার দাবিতে গোটা ভারত জুড়ে শুরু হয় নাগরিক আন্দোলন। কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাটি তদন্ত শুরু করে সিবিআই। শনিবার সুপ্রিম কোর্ট সুমোটোভাবে মামলাটি গ্রহণ করেন। মঙ্গলবার সেই মামলারই প্রাথমিক শুনানি হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। চীনকে টেক্কা দিতে এবার নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তার সম্পর্ক জোরদার করতে রাজি হয়েছে ভারত ও জাপান। মঙ্গলবার নয়াদিল্লিতে 2+2 বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে স্থিতিশীল করতে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার কথা জানায় জাপান। এদিকে প্রযুক্তি গবেষণা, শিল্প সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করে ভারত। 2022 সালের পর প্রথমবারের মতো আলোচনার টেবিলে মুখোমুখি ভারত ও জাপান। স্থানীয় সময় মঙ্গলবার নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে 2+2 বৈঠকে বসে নয়াদিল্লি, টোকিও। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। তারা নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদারে রাজি হন। আলোচনা হয় জাপান থেকে ভারতে যুদ্ধজাহাজ যোগাযোগ অ্যান্টিনার প্রযুক্তি হস্তান্তর নিয়েও।
এ বিষয়ে জাপান জানায়, টোকিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে স্থিতিশীল করতে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করবে, যেখানে বেইজিং ক্রমাগত নিজেদের প্রভাব জোরদার করে চলছে। এছাড়া দুই দেশের যৌথ মহড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। 2008 সালে ভারত ও জাপানের মধ্যে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে যৌথ ঘোষণা সংশোধন করতে সম্মতি হয়েছি আমরা, কারণ আন্তর্জাতিক পর্যায়ে দেশ দুটির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে আমরা একযোগে কাজ করব। এদিকে চলতি বছর নয়াদিল্লি টোকিও কৌশলগত অংশীদারিত্বের 10 বছর পূর্তি উপলক্ষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রস্তুত ভারতও। Open and rules-based Indo-Pacific is the top priority for both our countries. We discussed the unfolding new avenues for technology, research and industrial cooperation between us as well. বিশেষজ্ঞদের মতে চীনা প্রভাব রুখতে ক্রমেই রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে ভারত ও জাপান। অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার কোয়াড সিকিউরিটি গ্রুপিংয়েও। মৌসুমী সাথী, সময় সংবাদ। আজ অনুষ্ঠিত হচ্ছে বিসিবির জরুরি বোর্ড সভা। জরুরি মিটিং বলেই গঠনতন্ত্রের আলোকে প্রয়োজন হচ্ছে না কোনো কোরামের। বোর্ড সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের। সূত্রের খবর, এদিন তিনি পদত্যাগ করছেন। চূড়ান্ত হতে পারে নতুন সভাপতির নাম। যে দৌড়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আইসিসির নিয়ম অনুসারে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের বিধান না থাকায় ভেঙে দেওয়া হচ্ছে না পুরো কমিটি। রাজনৈতিক পট পরিবর্তনে কঠিন সময়ে দেশের ক্রিকেট। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নারী বিশ্বকাপ ক্রিকেটও হাতছাড়া হয়ে গেছে দেশের অস্থির পরিস্থিতির কারণে। কঠিন সময়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি সভায় বসছে ক্রিকেট বোর্ড। সরকার পরিবর্তনের পর এমনিতেই স্পর্শকাতর সময় পার করছে দেশের ক্রিকেট। এর ওপর আবার বিসিবির পরিচালনা পরিষদের সভা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। ক্রিকেট বোর্ডের বাইরে এই সভার ভেন্যু ঠিক করায় অস্বস্তিতে অনেক বোর্ড পরিচালক। সভায় সশরীরে থাকবেন বর্তমানে দেশে থাকা পরিচালকরা, বাকিরা যুক্ত হতে পারেন অনলাইনে। বিসিবি সূত্রের খবর, দেশের রাজনৈতিক পালাবদলের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তার পরিচালনা পর্ষদের অনেকের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে এই সভায়। গেল 5 আগস্ট থেকে আত্মগোপনে আছেন পাপন। এই মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই ভার্চুয়ালি বোর্ড সভায় যুক্ত হবেন তিনি। এরই মধ্যে এনএসি মনোনীত হয়ে বিসিবি পরিচালক হওয়া জালাল ইউনুস পদত্যাগ করেছেন। তার জায়গায় বিসিবির পরিচালক হবেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। গুঞ্জন সত্যি হলে পাপনের জায়গায় সেই সভাতেই ফারুক আহমেদ হবেন ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। এদিকে বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্য কিংবা অন্তত 16 থেকে 17 জন পরিচালক পদত্যাগ না করলে পুরো বোর্ড ভাঙার কোনো সুযোগ নেই। অন্তত 9 জন পরিচালক থাকলে বোর্ড মিটিংয়ের জন্য কোরাম করা যাবে। এর কম পরিচালক থাকলে আর কোরাম করা যাবে না। তাই বর্তমান প্রেক্ষাপটে অন্তত 9 জন পরিচালককে রেখে দেওয়ার একটা প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে। তবে বিসিবির গঠনতন্ত্রের 15.3 ধারায় উল্লেখ আছে, যে কোনো অতি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন দেখা দিলে এবং সেক্ষেত্রে পরিচালনা পরিষদের সভা আহ্বানের কমপক্ষে 3 কার্যদিবস না থাকলে সেক্ষেত্রে পরিচালনা পরিষদের জরুরি সভা আহ্বান করা যাবে এবং কোনো কোরামের প্রয়োজন হবে না। যদিও আইসিসির নতুন গঠনতন্ত্র অনুযায়ী কোনো বোর্ড চাইলেই পুরোপুরি ভেঙে দিতে পারে না। পারভিন আক্তার, সময় সংবাদ। বিসিবির গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েবের অভিযোগ উঠেছে বোর্ডের একাধিক কর্মকর্তা ও প্রধান নির্বাহীর বিরুদ্ধে। এই সংক্রান্ত সিসিটিভির বেশ কয়েকটি ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে, যেখানে দেখা গেছে অপরিচিত একাধিক ব্যক্তি গেল 5 আগস্ট রাতে ব্যাগে করে বিসিবি কার্যালয় থেকে বেশ কিছু জিনিসপত্র সরিয়ে নেন। এই সময় তাদের নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলেন সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিরাও। যদিও নথি সরানোর সব অভিযোগ অস্বীকার করেছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। মাহবুব রিমনের রিপোর্ট। গেল এক যুগে বিসিবিতে কি চলছে এতদিনে তার একটা ফিরিস্তি নিশ্চয়ই জেনে গেছেন দর্শকরা। আলোর নিচে যেমন অন্ধকার, তেমনি ক্রিকেটের চাকচিক্যের ভিড়ে প্রধান নির্বাহী কর্মকর্তার যোগ সাজসে অনিয়মের অভিযোগ উঠেছে একাধিক বোর্ড পরিচালকের বিরুদ্ধে। তবে এবারের অভিযোগ আরও গুরুতর। 5 আগস্ট, যেদিন ছাত্র জনতার তীব্র প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা, সেই রাতে বোর্ড থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েবের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একাধিক সিসিটিভির ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে।
সিসিটিভির ফুটেজে দেখা যায় ৫ আগস্ট রাত ৮টা ২৫ বিসিবির কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কাঁধে ব্যাগ, ফোনে কথা বলছেন অন্য কারোর সঙ্গে। তার উপস্থিতি নিয়ে সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিদের অস্বস্তি ছিল স্পষ্ট। আরেক সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি যখন বের হয়ে যাচ্ছেন তার সঙ্গে ছিলেন আরও ২ জন। বাস্তবতা মেনে সেই রাতে বিসিবি কার্যালয়ের লাইটগুলো ছিল বন্ধ। তখন মোবাইলের আলো জ্বেলে ৯টা ১৭ বের হয়ে যান আরও ২ জন। তাদের সঙ্গেও ছিল ব্যাগ। তারাও যখন বের হয়ে গেছেন সঙ্গ দিয়েছেন একাধিক ব্যক্তি। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ ছবিটার দিকে নজর দেয়া যাক। রাত ৯টা ৪০ ২টি ব্যাগ নিয়ে এক ব্যক্তি নেমে যায় লিফটে করে, যার পরিচয় বের করা সম্ভব হয়নি। কিন্তু সূত্রের খবর গুরুত্বপূর্ণ নথি ছাড়াও সেখানে ছিল নগদ অর্থ। আমার ব্যাপারে আসলে এই ব্যাপারটা আমি অর্থ ও নথি গায়েবের বিষয়টি জানতে চাওয়া হয় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে। যথারীতি সহজ রাস্তায় বেছে নেয়া, সব করছেন অস্বীকার। এই বিষয়টা আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি, বাট এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনো সুযোগ হয়নি। আমরা কথা বলবো। গেল এক যুগে নিজেদের নানা অনিয়ম ঢাকতে মরিয়ে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। গুঞ্জন আছে সেখানে মুখ্য ভূমিকা পালন করছেন সিইও। তাই তো নতুন কমিটিতে যারা আসবেন তাদের প্রথম কাজ হবে পূর্বের কমিটির সব অনিয়মের মূল খুঁজে বের করা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে হচ্ছে না আসন্ন নারী টি-20 বিশ্বকাপ। ৩ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। নারী টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ ঠিক করতে মঙ্গলবার এক জরুরি বৈঠকে বসেন আইসিসির কর্মকর্তারা। ভার্চুয়াল সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সরে যেতে পারে অন্য কোথাও, এমন শঙ্কা ছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত হলো তাই। নারী ক্রিকেটের আসন্ন বৈশ্বিক আসর আয়োজিত হচ্ছে না বাংলাদেশে। তার বদলে এই আসর আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাতে। ঘরের মাঠে বিশ্ব আসর আয়োজন করতে না পারার আক্ষেপ থাকলেও অফিসিয়াল আয়োজক হিসেবে নাম থাকবে বাংলাদেশের। মঙ্গলবার টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি কর্মকর্তাদের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গেল কয়েকদিন ধরে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ তা গুরুত্ব সহকারে নেওয়া হয় আইসিসির সভায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আপত্তি তুলেন অনেকেই। কদিন আগে একই বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক এলিসা হিলি। বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে বিকল্প দেশ কোনটা হতে পারে তাও ছিল আইসিসির এই ভার্চুয়াল বৈঠকের আলোচ্য সূচিতে। ভারত এবং অস্ট্রেলিয়া আগেই জানিয়েছিল আয়োজক হিসেবে তাদের অপারগতার কথা। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে আগ্রহ দেখালেও তা আমলে নেয়নি আইসিসি। উদ্ভূত পরিস্থিতির জন্য বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরও বেশ কিছু দেশের। বিশ্বকাপ সরে যাওয়ার পেছনে এই বিষয়টি বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এসএম ইকবাল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, এমপি আহমদ হোসেন ও প্রাক্তন র্যাব মুখপাত্র সোহাইল আটক। রাজধানীর বনানীতে নসরুল হামিদ বিপুল ভবনে অভিযান। সাংবাদিক প্রিয় হত্যার ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ ৭ জনের বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি কাল। এবং স্থগিত হওয়া এইচএসসির সব পরীক্ষা বাতিল যৌক্তিক নয় বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মকর্তাদের অবরুদ্ধ করে সিদ্ধান্ত দিতে বাধ্য করে শিক্ষার্থীরা। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।